কথা রাখলো না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে ওয়াদা বিএনপি করেছিল সেই ওয়াদা থেকে তারা ইতিমধ্যেই সরে এসেছে। আর এতে সরকার এবং বিএনপির ভিতরে মনে হচ্ছে আবার নতুন করে একটু টানাপোড়েন সৃষ্টি হতে যাচ্ছে। কোথা থেকে কথা রাখলেন না, কোন কথা দিয়েছিলেন রাখলেন না, কোন ওয়াদা সরকারের সাথে করেছিলেন রাখলেন না বিএনপি, সেই বিষয়ে চলুন সংক্ষেপে একটু আলোকপাত করে আসি। আমরা চলে যাই লন্ডনের ডরচেস্টার হোটেলে। আপনারা সেই ভিডিও প্রত্যেকেই দেখেছেন। ডরচেস্টার হোটেলে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান দুইজনের একটি অত্যন্ত আন্তরিকতাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকের একটা সময় পরে তারেক রহমান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একান্তভাবে প্রায় 1.5 ঘন্টা, তারা কেউ ছিল না সেখানে, অনলি তারা দুজন একান্তভাবে মিলিত হন। এবং সেখানে কি বিষয়ে দুই নেতা পারস্পরিক আলাপ আলোচনা করেছেন, কোন কোন বিষয়ে দুজন পরস্পর ঐক্যমত্যে পৌঁছেছেন এবং পরস্পর সম্মতি জ্ঞাপন করেছেন, সেই বিষয়টি প্রকাশ্যে না আনলেও, খোলাসা না করলেও, পরবর্তীতে উভয় দলের যৌথ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যৌথ বিবৃতি প্রদান করলেও এই বিষয়টি কিন্তু প্রকাশ্যে তারা আনে নাই। তবে তারা প্রকাশ্যে না আনলেও বাংলাদেশে যারা রাজনীতি করে, যারা রাজনীতি বিশ্লেষক, যারা বাংলাদেশের রাজনীতির হালচাল সমস্ত খোঁজ খবর রাখেন, তারা কিন্তু ঠিকই অনুমান করতে পেরেছিলেন যে এই দুই নেতার ভিতরে কি কথা হচ্ছে। আরো পরিষ্কার হয়ে গেছে যখন দুই নেতার বৈঠকের পরে বাংলাদেশে এসে বিএনপি নেতৃবৃন্দ যখন বলতে শুরু করলেন এবং প্রকাশ্যেই এটি বললেন যে আমরা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবার পরেও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইন্টেলিজেন্সি, তার এই পোটেনশিয়ালিটি তারা কাজে লাগাবে। অর্থাৎ তারা কিন্তু ইউনূস স্যারকে সূক্ষ্ম একটা ইঙ্গিত দিয়ে দিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা যেটি মনে করছে যে আসলে ওই বৈঠকেই এই ধরনের একটি বিষয় তাদের ভিতরে আলোচনার যে মূল এজেন্ডা ছিল তার ভিতরে একটি হয়তো এরকম ছিল। হতে পারে তারা ইউনূস স্যারের মর্ম এখন বুঝতে পেরে হয়তো তারা ইউনূস স্যারকে আগেই একটি আগাম ইনভাইট করে রাখছে, সেটি হতে পারে। আবার বিশ্লেষকরা যেটি বলছে যে না, আসলে ওই বৈঠকে তারা ইউনূসকে এরকম একটি ওয়াদা করেছে যে ঠিক আছে, আমরা ক্ষমতায় গেলে, আমরা সরকার গঠন করতে পারলে আপনাকে আমরা আমাদের সাথে রেখে দেব। অর্থাৎ হয়তো রাষ্ট্রপতি করার চিন্তা ভাবনা করেছে। আর এই বর্তমান যে সংস্কার কমিশন কাজ করছে, সেখানে রাষ্ট্রপতি এখন তো ছোট জগন্নাথ, তার কোনো ক্ষমতা নাই, তিনি জাস্ট একটা ননির পুতুল মাত্র। এই সংস্কার কমিশন কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিতরে ক্ষমতার কিছুটা ভারসাম্য আনার প্রস্তাব করেছে। আশা করা যায় যে সেটা হবে। তো সেটা যদি হয় তাহলে ইউনূস স্যারের হাতে কিছুটা ক্ষমতা যাবে। আর ইউনূস স্যারের তার যে আন্তর্জাতিক যে লবিস্ট রয়েছে, তার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে, সেটি কাজে লাগিয়ে তিনি বিএনপির জন্য ভালো একটা কিছু উপহার দিতে পারবেন। শুধু বিএনপির জন্য নয়, এটা দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক হবে। তো বিএনপির এই সিদ্ধান্তকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। ইউনূস স্যারের মতো একজন ব্যক্তিত্বকে, তার মতো একটা মেধাকে নিজেদের কাছে রাখা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তাকে লাগানো, রাষ্ট্র বিনির্মাণে তার মেধাকে কাজে লাগানো, এটি অবশ্যই এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু আশঙ্কার জায়গা হচ্ছে ওইটা যে তাহলে এই প্রস্তাবটা কেন তাকে দেয়া হয়েছিল যে আমরা আপনার ক্ষমতায় গেলে আপনাকে রেখে দেব, যেটা আলোচনা থেকে ফিরে এসেই কিন্তু বিএনপি নেতাদের ভিতরে এই সুরটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে। তো সেখানে কি তাহলে আরো কোনো আলোচনা হয়েছিল? হ্যাঁ, রাজনৈতিক বিশ্লেষকরা আরো যেটি বলছে যে সেখানে আরো কয়েকটি আলোচনা হয়েছিল। তার ভিতরে একটি, যেমন যে 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল বিএনপি, আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তো এই বৈঠকের কিন্তু আয়োজন করেছিলেন খলিলুর রহমান। খলিলুর রহমান নিজেই কিন্তু উদ্যোগী হয়ে তারেক রহমান এবং ইউনূস স্যারের ভিতরে বৈঠকটা সম্পন্ন করার মতো একটা ব্যবস্থা করেছিলেন। তাহলে এরপরে কি হবে? এরপরেও কি খলিলুর রহমানকে পদত্যাগ করতে বলবে? সরকারের অন্য 2 উপদেষ্টাকে পদত্যাগ করতে বলবে? ছাত্র উপদেষ্টাকে? ওই বৈঠকে হয়তো এটিও আলোচনার একটি বিষয় ছিল যে যেহেতু সরকার এখন সংস্কার নিয়ে আগাচ্ছে সামনে এবং সরকার ঠিকমতো ফাংশনই করতে পারছে না, 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় ছোট বড় মিলিয়ে 1000 আন্দোলন সরকারকে মোকাবেলা করতে হয়েছে।
প্রায় প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন নিয়ে, যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে, কখনো প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হয়েছে, সড়ক অবরোধ করা হয়েছে, যানবাহন আটকে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের আন্দোলন সরকারকে মোকাবেলা করতে হয়েছে। এই আন্দোলন মোকাবেলা করতে করতে সরকার মূল কাজে হাতই দেবার হয়তো সুযোগ পায়নি। এরই ভিতরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুকে কেন্দ্র করে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেন, তিনি তার দলবল নিয়ে গত 15ই মে থেকে তিনি লাগাতার ধর্মঘট অবস্থান পালন করে যাচ্ছেন এবং আন্দোলনের তীব্রতা এমন আকার ধারণ করেছে যে তারা ওইখানে নগর ভবনে তালা ঝুলিয়ে দিয়ে নগরবাসীর সমস্ত সেবাকে বন্ধ করে দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এমনকি তারা প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত একবার ঘেরাও করেছে, সচিবালয় পর্যন্ত একবার ঘেরাও করেছে। তো এই ঈদের আগে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। হয়তো প্রফেসর ডক্টর ইউনূস বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের কাছ থেকে এরকম একটা আন্দোলন তিনি না পারছিলেন কিছু বলতে, না পারছিলেন সহ্য করতে। তখন তারা প্রধান উপদেষ্টার কাছে বলেছে, ঠিক আছে ডিসেম্বর নয়, আর আপনি এপ্রিল বলেছেন, এপ্রিল নয়, আসুন আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে একটা নির্বাচনের ব্যবস্থা করা যায় কিনা। ইউনূস স্যার তখন বলেছেন যে ঠিক আছে, তোমাদের এই দাবি আমি মেনে নিলাম। তাৎক্ষণিকভাবে কিন্তু এটি হয়েছে, তোমাদের এই দাবি আমি মেনে নিলাম, তোমরা তাহলে এক কাজ করো, এই যে ইশরাক যে আন্দোলন করছে নগরবাসীকে আটকে রেখে, নগরবাসীর সেবাকে বন্ধ করে দিয়ে, নগর ভবনে তালা ঝুলিয়ে দিয়ে, রাস্তা বন্ধ করে, এইটা বন্ধ করো। আর যে ছাত্রদের তোমরা যে 3 উপদেষ্টার তোমরা পদত্যাগ দাবি করেছো, এটা তোমরা আপাতত এখান থেকে সরে যাও, আমরা তোমাদের কথা মেনে নিলাম। তো এই ওয়াদা হয়তো ইউনূস স্যারের কাছে তারেক রহমান করে এসেছিলেন। কিন্তু আমরা ঈদের পরে এসেই, যেদিন প্রথম অফিস খুললো 15 তারিখে, 15ই জুন, সেই দিনই আবার দেখলাম যে ইশরাক হোসেন তিনি তার দলবল নিয়ে আবার নগর ভবনে গিয়ে আবার তালা মেরে দিলেন এবং আবার লাগাতার অবরোধ কর্মসূচি তিনি ঘোষণা করলেন। ইশরাক হোসেনের এই কর্মকাণ্ড নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো। এই ভিডিওতে আমি কিছু বলছি না, আগামীকালই হয়তো সেই ভিডিওটি আসবে, আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো এই যে এখন এখানে আমার কথা হচ্ছে, তাহলে বিএনপি প্রফেসর ইউনূসের কাছে ওয়াদা করে এসেও কেন তারা ইশরাককে থামাতে পারছেন না? ইশরাক কেন এখনো নগর ভবনে তালা ঝুলিয়ে দিয়ে এখনো আন্দোলন করছে? কেন নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিক সেবা পেতে? কেন তারা সমস্ত ট্যাক্স ফি সবকিছু দেবার পরেও তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? ইশরাক হোসেনকে কি বিএনপি এই প্রশ্ন করেছে যে তুমি আর এটি করতে পারবে না? নগরবাসী কিন্তু দলের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে ইশরাক হোসেন যে আন্দোলন করছে সেটি তার একান্ত ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে, এটা দলের পক্ষ থেকে কোনো সায় নাই। তো দলের পক্ষ থেকে যদি কোনো সায় না থাকে, তাহলে কি আপনারা ইশরাক হোসেনকে এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে এই সরকারকে আর কোনো বেকায়দায় ফেলানো যাবে না বা তাকে অসহযোগিতা করা যাবে না, তুমি তোমার আন্দোলন স্থগিত করো? বিএনপির পক্ষ থেকে এটি বলা হয় নাই। সুতরাং জনগণ মনে করছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে লন্ডনের ডোরচেস্টারে বসে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের সাথে যে রাজনৈতিক আলাপ আলোচনা এবং সমঝোতা হয়েছিল, সেই সমঝোতার কিছু কিছু শর্ত হয়তো বিএনপি ইতিমধ্যেই ভুলে গেছে এবং অমান্য করেছে, যার কারণে আবার সরকার এবং বিএনপির ভিতরে নতুন করে একটা অচল অবস্থা এবং অসন্তোষের, মনোমালিন্যের, দ্বন্দ্বের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।